প্রিয় ছাত্রছাত্রী, ভারতের বিদেশ নীতি বিষয়ক আলোচনার দ্বিতীয় পার্ট নিয়ে ফিরে এলাম। দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করব ভারতের বিদেশ নীতির নির্ধারকসমূহ। প্রথম পার্টে আমরা আলোচনা করেছিলাম ভারতের বিদেশ নীতির উদ্ভব ও মূল বৈশিষ্ট্যসমূহ। যারা প্রথম পার্টটা এখনও দেখোনি, প্রথম পার্টটা দেখে নাও, তারপরে দ্বিতীয় পার্ট অর্থাৎ ভারতের বিদেশ নীতির নির্ধারক সমূহটা দেখার জন্য অনুরোধ করছি। ভারতের বিদেশ নীতির নির্ধারক সমূহ, দ্য ডিটারমিনেন্টস অফ ইন্ডিয়াস ফরেন পলিসি, এই বিষয়টাকে আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করব। প্রথম ভাগ হচ্ছে যে ভারতের বিদেশ নীতির নির্ধারক সমূহ যে বিষয়গুলো আছে সেগুলোকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। প্রথম ভাগটা হচ্ছে অভ্যন্তরীণ বিষয়সমূহ এবং দ্বিতীয়টা হচ্ছে বাহ্যিক বিষয়সমূহ। আভ্যন্তরীণ বিষয়গুলোর মধ্যে যে উপাদানগুলো আসে সেগুলো হচ্ছে অভ্যন্তরীণ পরিস্থিতি, অবস্থান, আয়তন, সীমান্ত, অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক ঐতিহ্য ও আদর্শ, সামরিক শক্তি ও জাতীয় চরিত্র, জনমত, রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এই বিষয়গুলো অভ্যন্তরীণ বিষয়ের মধ্যে আসে এই উপাদানগুলো। আর বাহ্যিক বিষয়ের মধ্যে যে উপাদানগুলো থাকে সেগুলো হচ্ছে আন্তর্জাতিক পরিস্থিতি, বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে, বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সেই রাষ্ট্রের আচরণ ও প্রতিক্রিয়া এবং বিশ্ব জনমত। এই উপাদানগুলো বাহ্যিক বিষয়ের মধ্যে আসে। এই যে সমস্ত বিষয়গুলো অভ্যন্তরীণ বিষয় এবং বাহ্যিক বিষয়, এই সবগুলোকে একসাথে করে মোটামুটি 9টা ভাগে আমরা ভারতের বিদেশ নীতির নির্ধারকগুলোকে আলোচনা করব। প্রত্যেকটা ভাগকে আমরা আলাদা আলাদা করে আলোচনা করব। প্রথম ভাগ হচ্ছে ভৌগোলিক অবস্থান, দ্বিতীয় অর্থনৈতিক উন্নয়ন, তৃতীয় হচ্ছে ঐতিহাসিক উত্তরাধিকার, চতুর্থ রাজনৈতিক মতাদর্শ, পঞ্চম সংসদ বা পার্লামেন্ট, ষষ্ঠ যেটা ক্যাবিনেট ও প্রধানমন্ত্রীর কার্যালয়, 7 নম্বর রাজনৈতিক পরিস্থিতি, 8 নম্বর সামরিক শক্তি এবং সবশেষে 9 নম্বরে আমরা দেখব বাহ্যিক ও আন্তর্জাতিক পরিস্থিতি। এই 9টা উপাদানকে আমরা বিশ্লেষণ করার মধ্যে দিয়ে ভারতের বিদেশ নীতির যে নির্ধারক উপাদানগুলো সেইগুলো সম্পর্কে একটা মোটামুটি স্পষ্ট ধারণা লাভ করতে পারব। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা দেখব যে ভৌগোলিক অবস্থান। এখন ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে ভারতের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব অনেক বেশি। সেখানে প্রথমে যেটা হচ্ছে যে ভারতের উত্তরে অবস্থিত হিমালয় পর্বতমালা ভারতকে বিদেশি আক্রমণ থেকে সুরক্ষিত করেছে। শুধুমাত্র 1962 সালে যখন ভারত চীন যুদ্ধ হয়, সেই সময় চীন হিমালয়ের উচ্চতাকে উপেক্ষা করে ভারতকে আক্রমণ করেছিল এবং পর্যদস্ত করে দিয়েছিল। এরপরে আমরা দেখব যে আজ পর্যন্ত ভারতের ওপর যে সমস্ত বহিরাক্রমণ হয়েছে সেগুলি হয়েছে ভারতের পশ্চিম সীমান্ত থেকে। তার কারণ হচ্ছে এই যে ওই অঞ্চলে হিমালয়ের মতো কোনো সুউচ্চ প্রাচীর নেই। তবে এটাও বলা যায় যে প্রাকৃতিক প্রাচীরের মধ্যে রয়েছে কিছু গিরিপথ, যে গিরিপথগুলো দিয়ে কিন্তু ভারতকে আক্রমণ করা যেতে পারে এবং ভারতের নিরাপত্তাকে বিনষ্ট করা যেতে পারে বা বিপন্ন করা যেতে পারে। এবং যখন ভারতের বিদেশ নীতি প্রণয়ন করা হয় তখন এই বিষয়গুলোকে মাথায় রেখেই ভারতের বিদেশ নীতি প্রণয়ন করা হয়। ভৌগোলিক অবস্থানের মধ্যে সব শেষে আমরা যেটা দেখব যে ভারতের বিদেশ নীতি নির্ধারণের ক্ষেত্রে দক্ষিণে
অবস্থিত, ভারতবর্ষের দক্ষিণে অবস্থিত ভারত মহাসাগরের ভূমিকা কিন্তু অপরিসীম। কারণ শুধু নিরাপত্তাগত দিক থেকে নয়, ভারতের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির মূলেও রয়েছে এই ভারত মহাসাগর। কারণ ভারত মহাসাগর দিয়েই ভারতের সঙ্গে বিভিন্ন দেশের ব্যবসা বাণিজ্য চলে। তাই ভারত মহাসাগরের ওপর বিদেশি রাষ্ট্রের পরিস্থিতি ভারতের মাথা যন্ত্রণার একটা গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং ভারত সবসময় এটা চায় যে এই মহাসাগরীয় অঞ্চলটি শান্তিপূর্ণ এবং শত্রুমুক্ত থাকুক। ভারতের বিদেশ নীতিতে এই বিষয়টার ওপর খুব বেশি করে গুরুত্ব দেওয়া হয়। যখনই কোনো বিদেশি শক্তি ভারত মহাসাগরের ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা করে, ভারত সেই দিক থেকে কিন্তু অনেক বেশি উদ্বিগ্ন হয়ে পড়ে এই ভারত মহাসাগরে বিদেশি প্রভাব নিয়ে। তাহলে আমরা দেখব যে কোনো দেশের নিরাপত্তা ও উন্নয়নের ক্ষেত্রে সীমান্ত ছাড়াও ভূখণ্ডগত আয়তন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আয়তনের দিক থেকে ভারত পৃথিবীর সপ্তম বৃহত্তম রাষ্ট্রের কথা ঠিক। আয়তনে বড় হওয়ার কারণেই সেই সময় হিটলারের জার্মানি সোভিয়েত রাশিয়াকে ব্যর্থ করতে পারেনি, পরাস্ত করতে পারেনি। আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের গুরুত্বের জন্য তাই ভারতের এই সুবিশাল আয়তন অনেকটা সুবিধা করে দিয়েছে ভারতবর্ষকে। নেক্সট আমরা দেখব অর্থনৈতিক উন্নয়ন। এখন আমরা বলতে পারি যে কোনো একটা রাষ্ট্র অর্থনৈতিক দিক থেকে কতখানি উন্নত তার উপর অনেকখানি নির্ভর করে তার বিদেশ নীতির গতি প্রকৃতি। অর্থনৈতিক উন্নতি যদি ঘটাতে হয় বা ঘটানো যায়, তাহলে একটা রাষ্ট্র প্রয়োজনীয় সামরিক শক্তির অধিকারী হয়ে উঠতে পারে এবং সেই রাষ্ট্রটি নিজের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে পারে। অর্থাৎ আর্থিক দিক থেকে যে রাষ্ট্রগুলো অনুন্নত, সেই রাষ্ট্রগুলো কিন্তু বিদেশ নীতির ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে না। তাই ভারতের বিদেশ নীতির একটা প্রধান গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো যে অর্থনীতিকে শক্তিশালী ভিতের উপর দাঁড় করানো। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা হচ্ছে যে ভারত স্বাধীনতার পর থেকেই শান্তির আদর্শ প্রচার করেছে এবং জোট নিরপেক্ষ নীতি অনুসরণ করেছে। এই জোট নিরপেক্ষ নীতি অনুসরণ করা এবং শান্তির আদর্শ অনুসরণ করার পেছনে যে উদ্দেশ্যটা কাজ করছে সেটা হচ্ছে আর্থিক শক্তি বাড়ানো, ভারতের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করা। কারণ যদি রাজনৈতিক অস্থিরতা একটা দেশের মধ্যে বা দেশের বাইরে বিরাজমান থাকে, তাহলে সেই দেশ অর্থনৈতিক উন্নতি, অর্থনৈতিক প্রগতি করে উঠতে পারে না। তৃতীয় যে বৈশিষ্ট্যটা আমরা দেখব সেটা হচ্ছে যে একটা দেশের আর্থিক সমৃদ্ধি তার প্রাকৃতিক সম্পদের ভাণ্ডারের ওপরেও অনেকখানি নির্ভরশীল। এখানে আমরা উদাহরণ দিয়ে বলতে পারি যে সৌদি আরব থেকে তার যে ভূগর্ভের যে ভূগর্ভের মধ্যে যে তৈল ভাণ্ডার রয়েছে সেটাকে কাজে লাগাতে সক্ষম হয়েছে সৌদি আরব। আর যেদিন থেকে তারা এই তৈল ভাণ্ডারকে কাজে লাগাতে সক্ষম হয়েছে, সেই দিন থেকেই মধ্যপ্রাচ্যের একটা শক্তিশালী দেশে পরিণত হয়েছে সৌদি আরব। আবার উল্টো দিক থেকে বলতে গেলে যে শুধু প্রাকৃতিক সম্পদ থাকলেই হবে না একটা দেশের কাছে, সেই প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানোর জন্য উপযুক্ত পরিকাঠামোরও প্রয়োজন। যদি উপযুক্ত পরিকাঠামো না থাকে, তাহলে কিন্তু সেই দেশকে অন্য দেশের উপর নির্ভরশীল থাকতে হয়।
আবার ভারত বিশ্বায়নের সুযোগ নিয়ে নয়া অর্থনৈতিক কর্মসূচি, যেটা 1990-এর পরে শুরু হয়, নয়া অর্থনৈতিক কর্মসূচি গ্রহণের মাধ্যমে দ্রুত অর্থনৈতিক একটা শক্তপোক্ত অবস্থায় নিয়ে যেতে সক্ষম হয়েছে ভারতবর্ষ। ভারতের যে ক্রমশ যে উন্নতি ঘটছে, সেখানে ভারত বিশ্বের দরবারে একটা বার্তা পৌঁছে দিতে পেরেছে যে বিপুল অর্থনৈতিক সম্ভাবনাময় এত বড় একটা দেশকে আন্তর্জাতিক ক্ষেত্রে আর বেশি দিন অগ্রাহ্য করা সম্ভব নয় বা অগ্রাহ্য করে রাখা যাবে না। নেক্সট আমরা দেখব যে ঐতিহাসিক উত্তরাধিকার। এখন বিদেশ নীতি প্রণয়নের ক্ষেত্রে ঐতিহাসিক উত্তরাধিকারকে কিন্তু কোনো দেশই অগ্রাহ্য করতে পারে না, অগ্রাহ্য করা সম্ভব নয়। তার কারণ হচ্ছে যে সেই দেশের যে ঐতিহাসিক যে ঐতিহ্য, প্রাচীন ঐতিহ্য, তার উপর ভিত্তি করে একটা দেশ উন্নতি তৈরি করে। প্রাচীনকাল থেকে ভারত শান্তি ও মৈত্রীর বাণী প্রচার করেছে এবং বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক প্রতিষ্ঠায় আগ্রহ দেখিয়েছে। বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম ইত্যাদিতে এই শান্তির ললিত বাণী বারবার উচ্চারিত হয়েছে এবং সেই আদর্শের উত্তরাধিকার বহন করেছে বিভিন্ন ভারতীয় উত্তরাধিকারগণ। তার মধ্যে রয়েছেন রাজা রামমোহন রায়, গান্ধীজি, রবীন্দ্রনাথ, জওহরলাল নেহেরু প্রমুখ ভারতের রূপকারগণ। আবার শুধু এই ঐতিহাসিক পরম্পরায় নয়, তার সঙ্গে সঙ্গে ভারতের স্বাধীনতা লাভের পরবর্তী সময়ে যে আন্তর্জাতিক পরিস্থিতি ভারতকে তার বিদেশ নীতি প্রণয়নে ও প্রণয়নের ক্ষেত্রে শান্তি এবং মৈত্রীর ওপর গুরুত্ব আরোপ করতে বাধ্য করেছে। অর্থাৎ সেই সময় দাঁড়িয়ে যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলো, সদ্য ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলো, তখন ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক আদর্শকে ভিত্তি করে দুটো জোট পৃথিবীতে বিদ্যমান ছিল সেই সময়। একটা হচ্ছে মার্কিন জোট আর একটা সোভিয়েত জোট। এই দুই পরস্পর বিরোধী জোটের মধ্যে একটা অঘোষিত লড়াই, যেটাকে আমরা ঠান্ডা লড়াই বলে জানি, সে অঘোষিত লড়াই চলছিল এবং এই দুই বৃহৎ রাষ্ট্রের মধ্যে একটা পারস্পরিক অবিশ্বাস তৈরি হয়েছিল। এবং সব থেকে বড় কথা যে পারমাণবিক অস্ত্রের প্রসার এবং প্রতিযোগিতা এই সময় তৈরি হয়েছিল এবং আবার একটা বিশ্বযুদ্ধের আশঙ্কাও এই সময় তৈরি হয়েছিল। এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত তার বিদেশ নীতির স্বার্থের কথা ভেবে বিদেশ নীতি প্রণয়ন করেছিল। খুব স্বাভাবিকভাবেই ভারতের কাছে শান্তি এবং জোট নিরপেক্ষতার নীতি গ্রহণ করা ছাড়া অন্য কোনো পথ ছিল না। তার কারণ ভারতবর্ষ একটা দীর্ঘ সময় ধরে, প্রায় 200 বছর ধরে ঔপনিবেশিক শাসনে থাকার যে অভিজ্ঞতা, যে তিক্ত অভিজ্ঞতা, যে ভয়ঙ্কর অভিজ্ঞতা, সেই পরিস্থিতিতে আর ভারত পড়তে চায়নি এবং এই সমমনোভাবাপন্ন, অর্থাৎ ভারত যে মনোভাব পোষণ করছে সেই রকমই মনোভাবাপন্ন আরও রাষ্ট্র, দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার যে রাষ্ট্রগুলো সদ্য স্বাধীনতা লাভ করেছিল সেই রাষ্ট্রগুলো এই মত পোষণ করত। তাই সকলে মিলে একটা জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা করেছিল। এরপরে ভারতের যে রাষ্ট্রনেতারা আছেন বা ছিলেন, তারা উপলব্ধি করেছিলেন সেই সময় যে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত এশিয়া ও আফ্রিকা দেশগুলির সঙ্গে ভারতের অর্থনৈতিক সমস্যারও অনেক মিল রয়েছে। তাই ওই সমস্ত দেশগুলির সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক আদান প্রদান বাড়ানোয় ভারত আগ্রহী ছিল এবং জাতিপুঞ্জের অভ্যন্তরে
G77 বা 77টা রাষ্ট্রের জোট গঠন করেছিল এবং সেই জোট গঠনের ক্ষেত্রে ভারত খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। নেক্সট আমরা দেখব রাজনৈতিক মতাদর্শ, পলিটিক্যাল ইডিওলজি। এখন ভারতের পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শের গুরুত্ব কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমেই আমরা যেটা দেখব যে ভারতের যে নেতৃবৃন্দ ছিলেন বা রয়েছেন তাদের কাছে ধনতন্ত্র এবং সমাজতন্ত্র এই দুটির কোনোটি কিন্তু এককভাবে গ্রহণযোগ্য বলে মনে হয়নি। কারণ ধনতন্ত্রের মধ্যে যেমন ব্যক্তি স্বাধীনতা প্রাধান্য পায়, আবার সমাজতন্ত্রের মধ্যে একইভাবে অর্থনৈতিক সাম্যের ওপর গুরুত্ব আরোপ করা হয়। তাই এই দুয়ের সমন্বয়ে গড়ে ওঠে একটা আলাদা নতুন মতাদর্শ, যেটাকে বলা হচ্ছে গণতান্ত্রিক সমাজতন্ত্র। আর ভারত হলো প্রকৃতপক্ষে গণতান্ত্রিক সমাজতন্ত্রের অনুগামী একটা রাষ্ট্র। তাই ভারতের অর্থনীতিতে রাষ্ট্রীয় মালিকানা এবং ব্যক্তিগত মালিকানার সহাবস্থান লক্ষ্য করা যায়। আর বিদেশ নীতির ক্ষেত্রেও ভারত কি ধনতান্ত্রিক দেশ কি সমাজতান্ত্রিক দেশ, কোনো দেশের সঙ্গেই কিন্তু পার্থক্য গড়ে তোলেনি, সকলকে আপন করে নিয়েছে এবং যেখান থেকে যতটুকু সুবিধা এবং সহযোগিতা নেওয়া যায় ততখানি নিয়েছে। তবে এটাও বলা প্রয়োজন যে গত শতকের মানে 19 শতকের 90-এর দশকের পর থেকে কিন্তু ভারত ধীরে ধীরে ধনতান্ত্রিক দেশগুলির সঙ্গে বেশি ঘনিষ্ঠ হয়ে পড়েছে বিশ্বায়নের প্রভাবের কারণে। নেক্সট আমরা দেখব সংসদ বা পার্লামেন্ট। নাম্বার 1 বা একদম প্রথমে আমরা যেটা দেখব ফার্স্ট পয়েন্ট, যেটা যে বিদেশ নীতি নির্ধারণে একটা দেশের আইনসভার ভূমিকা অনেকাংশে নির্ভর করে সংশ্লিষ্ট দেশের রাজনৈতিক কাঠামোর ওপরে। যেমন আমরা উদাহরণ দিয়ে বলতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি রয়েছে, কিন্তু এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি থাকা সত্ত্বেও সেই দেশের আইনসভা অর্থাৎ মার্কিন কংগ্রেস বিদেশ নীতির ক্ষেত্রে ভারত ও ব্রিটেনের আইনসভার মতো বা আইনসভার থেকে অনেক বেশি ক্ষমতা ভোগ করে। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের অনুমোদন ছাড়া শাসন বিভাগের স্বাক্ষর ব্যতীত বা স্বাক্ষর ছাড়া কোনো চুক্তি, রাষ্ট্রপতি কর্তৃক রাষ্ট্রদূত নিয়োগ, রাষ্ট্রপতির যুদ্ধ ঘোষণার সিদ্ধান্ত, এইসব বিষয়গুলোকে কার্যকর করা সম্ভব হয় না। এখানে একটা উদাহরণ দেওয়া যেতে পারে এই সংক্রান্ত, যে প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 সালে যখন জার্মানির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্সাই চুক্তি সম্পাদিত হয়, সেই চুক্তি কিন্তু সিনেটের অনুমোদন পায়নি এবং সিনেটের অনুমোদন না পাওয়ার ফলে সেই চুক্তিটি বাতিল হয়ে যায়। দ্বিতীয়, ভারতের কেন্দ্রীয় আইনসভা পার্লামেন্ট পররাষ্ট্র বিষয়ক ক্ষমতা শুধুমাত্র আলোচনা ও বিতর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকে। ভারতীয় পার্লামেন্ট রাষ্ট্রদূত নিয়োগ বা আন্তর্জাতিক চুক্তি সম্পাদনের ক্ষেত্রে কোনো ক্ষমতা ভোগ করে না। পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের নিয়ে ভারতের পররাষ্ট্র সংক্রান্ত বিষয়ে যে পরামর্শদান কমিটি রয়েছে তার ক্ষমতা শুধুমাত্র পরামর্শ দান করা। কমিটির সুপারিশ সরকার গ্রহণ করতে পারে, আবার গ্রহণ নাও করতে পারে। তবে পররাষ্ট্র বিষয়ে শুধুমাত্র একটা ব্যাপারে পার্লামেন্ট কিছুটা ক্ষমতা ভোগ করে এবং সেই ক্ষমতাটা হলো পররাষ্ট্র নীতি রূপায়ণে আর্থিক বরাদ্দের জন্য শাসন বিভাগকে আইনসভার ওপর নির্ভর করতে হয়। এবারে আমরা দেখব
ক্যাবিনেট ও প্রধানমন্ত্রীর কার্যালয়। একটা শুরুতেই যেটা বলার, যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে দুই ধরনের রাজনৈতিক ব্যবস্থা লক্ষ্য করা যায়। সেই দুটো ভাগ হচ্ছে যে একটা রাষ্ট্রপতি শাসিত আর একটা হচ্ছে সংসদ শাসিত। এখন রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রচলিত থাকার ফলে শাসন সংক্রান্ত ক্ষমতা, বিশেষ করে বৈদেশিক নীতি নির্ধারণের দায়িত্ব রাষ্ট্রপতি এবং তার ক্যাবিনেটের হাতে থাকে। কিন্তু মার্কিন সিনেটে রাষ্ট্রপতির সন্ধি চুক্তি সংক্রান্ত কার্যাবলীকে নিয়ন্ত্রণ করতে পারে মার্কিন সিনেট। আবার ভারতের মতো সংসদীয় গণতন্ত্রে পার্লামেন্ট বা সংসদ শাসন বিভাগের কাজে হস্তক্ষেপ করতে পারে। প্রথম এই দিক থেকে প্রথম পয়েন্ট যেটা, যে ভারতের বিদেশ নীতি পরিচালনার দায়িত্ব প্রধানত পররাষ্ট্র মন্ত্রকের ওপর আছে, এটা ঠিক সেই পররাষ্ট্র মন্ত্রকের ওপর থাকলেও সংসদ কিন্তু এই বিষয়ে বিতর্কের আয়োজন করতে পারে। তবে সংবিধানগতভাবে এই নিয়মটা থাকলেও কাজের ক্ষেত্রে ভারতের আইন বিভাগ বা সংসদ সাধারণত সরকারের বিদেশ নীতি নিয়ে বিশেষ খুব একটা মাথা ঘামায় না। আর ভারতের বিদেশ নীতি সংক্রান্ত মৌলিক যে নীতিগুলো রয়েছে সেগুলো ক্যাবিনেট নির্ধারণ করে এবং প্রধানমন্ত্রীর কার্যালয় সেগুলো নির্ধারণ করে। দ্বিতীয় পয়েন্ট আমরা যেটা দেখব, যে ক্যাবিনেটের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো যে ভারতের পররাষ্ট্রনীতি নির্ধারণ ও নিয়ন্ত্রণ এবং প্রয়োগ করা। এই কাজগুলো ক্যাবিনেট করে থাকে। ক্যাবিনেটের যে পররাষ্ট্র দপ্তর রয়েছে সেই পররাষ্ট্র দপ্তর এই বিষয়ে কাজ করে এবং পররাষ্ট্র মন্ত্রকের ওপর প্রধানমন্ত্রীর একটা বিশাল নিয়ন্ত্রণ বজায় থাকে। আসলে প্রধানমন্ত্রী হলেন ভারতের বিদেশ নীতির প্রধান মুখ এবং প্রধানমন্ত্রীর বক্তব্যই ভারতের সরকারি ভাষ্য হিসেবে বিবেচনা করা হয় বা গণ্য করা হয়। ভারতের জোট নিরপেক্ষ নীতি প্রধানমন্ত্রী নেহেরুর মস্তিষ্ক প্রসূত একটা বিষয় ছিল। প্রধানমন্ত্রী শ্রীমতী গান্ধী বাংলাদেশ সে যখন মুক্তিযুদ্ধ হয়, ভারত সোভিয়েত চুক্তি হয়, সিমলা চুক্তি হয়, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশ মতো 70-এর দশকে পররাষ্ট্র মন্ত্রক একটা নীতি নির্ধারণ কমিটি গঠন করে। এরপরে আমরা দেখব যে পররাষ্ট্র দপ্তর যাবতীয় সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে সংসদকে জানায় এবং সংসদকে জানানোর পরে এই ব্যাপারে সংসদের কোনো কার্যকরী ভূমিকা থাকে না। আবার জাতীয় স্বার্থের দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ পররাষ্ট্র সংক্রান্ত বিষয় সংসদের কাছে গোপন রাখা হয়। যেমন 1971 সালে সেই সময় পূর্ব পাকিস্তানের মুক্তিযোদ্ধাদের সাহায্য করার সিদ্ধান্ত ছিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর। এখানে মনে রাখা প্রয়োজন যে একটা গণতান্ত্রিক দেশে বৈদেশিক নীতি গ্রহণ এবং রূপায়ণের ক্ষেত্রে যদি বিলম্ব ঘটে, একটা স্বৈরাচারী বা একনায়কতান্ত্রিক দেশে বৈদেশিক নীতি প্রণয়নের ক্ষেত্রে সেই বিলম্ব কিন্তু ঘটে না। সেই একনায়কতান্ত্রিক রাষ্ট্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপরে আমরা দেখব রাজনৈতিক পরিস্থিতি, পলিটিক্যাল কন্ডিশন। একটা দেশের বিদেশ নীতি তৈরি করা বা বিদেশ নীতি প্রণয়ন করা, সেই বিদেশ নীতির পরিবর্তন এবং সেই বিদেশ নীতির রূপায়ণের ক্ষেত্রে শুধু প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র দপ্তর নয়,
সেই দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি বা যেমন দেখা যায় যে ধর্মীয় কারণে বা জাতিগত কারণে বা দলীয় রেষারেষির কারণে একটা দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা চলতে পারে। রাজনৈতিক অস্থিরতার কারণে যদি ঘন ঘন সরকার বদল হয়, সেই ঘন ঘন সরকার বদলে সেই ব্যাপারটা একটা স্থায়ী এবং দৃঢ় পররাষ্ট্রনীতি প্রণয়নের ক্ষেত্রে কিন্তু বাধার সৃষ্টি করতে পারে। তাই রাজনৈতিক অস্থিরতার কারণে প্রধানমন্ত্রী চন্দ্রশেখর, দেবেগৌড়া এই সকলের সময়কালে ভারতের পক্ষে একটা শক্তিশালী দৃঢ় বিদেশ নীতি তৈরি করা সম্ভব হয়নি। কিন্তু পরবর্তীকালে নরসিমা রাও, ডক্টর মনমোহন সিং, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রমুখের আমলে ভারতের যে অভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতির ক্ষেত্রে অনেক দৃঢ় পদক্ষেপ নিতে সক্ষম হয়েছে। নেক্সট আমরা দেখব সামরিক শক্তি। সামরিক শক্তি বিদেশ নীতির একটা অবশ্যই গুরুত্বপূর্ণ উপাদান, এবং সামরিক দিক থেকে শক্তিশালী রাষ্ট্র তার বিদেশ নীতি রূপায়ণের কাজটা সহজ হয়ে যায়। একটা দুর্বল রাষ্ট্রের পক্ষে কিন্তু সেটা সহজ হয় না। যেমন আমরা উদাহরণ হিসাবে বলতে পারি যে হিন্দি চীনি ভাই ভাই যে নীতি ছিল সেই সময়, যার অন্যতম শরিক ভারতবর্ষ, তা সত্ত্বেও 1962 সালে চীন ভারতকে আক্রমণ করতে কিন্তু কোনো রকম দ্বিধাবোধ করেনি। ভারত সেই সময় যদি অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে শক্তিশালী দেশ হতো, তাহলে চীন কি এই ধরনের আক্রমণ করতে পারত? নিশ্চয়ই পারত না। তাই সামরিক শক্তি একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং ভারত অর্থনৈতিকভাবে দুর্বল দেশ হওয়া সত্ত্বেও ভারতকে কিন্তু সামরিক খাতে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। এমনকি পারমাণবিক শক্তির অধিকারীও ভারতকে হতে হয়েছে এই দিক থেকে। বর্তমানে ভারত শুধু সামরিক দিক থেকে নয়, অর্থনৈতিক দিক থেকেও যথেষ্ট শক্তিশালী একটা রাষ্ট্র। আর এই জন্যই ভারতকে আর আগের মতো, অতীতের মতো বৈদেশিক ক্ষেত্রে অন্য রাষ্ট্রের মুখের দিকে তাকিয়ে থাকতে হয় না। আজকের দিনে জাতীয় নেতৃবৃন্দের মধ্যে এই ধরনের আস্থা তৈরি হয়েছে যে ভারত তার নিজের জোরে বিশ্বের একটা অন্যতম বৃহৎ শক্তি হিসাবে উঠে আসতে পারে। বর্তমানে ভারত শুধুমাত্র তৃতীয় বিশ্বের একটা নেতৃত্বের ভূমিকায় থাকতে আর রাজি নয়। এখন ভারত সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ বা সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য পদ পাওয়ার দাবিতে অটল। বর্তমানে ভারত তার বিদেশ নীতি থেকে আদর্শবাদকে অনেকাংশে ঝেড়ে ফেলে ক্ষমতার রাজনীতির ওপর ঝুঁকতে শুরু করেছে। আর লাস্ট বৈশিষ্ট্য, যেটা শেষ বৈশিষ্ট্য, শেষ উপাদান, সেটা হচ্ছে বাহ্যিক ও আন্তর্জাতিক পরিস্থিতি। আন্তর্জাতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতের যে বিদেশ নীতি গড়ে তোলা হয়েছে, সেই বিদেশ নীতি পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার পরিবর্তনও সাধন করেছে। ভারত যে সময় স্বাধীনতা লাভ করে তখন আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কিন জোট ও সোভিয়েত জোটের মধ্যে যে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হয়েছিল, একটু আগে যেটার কথা আলোকপাত করলাম, সেই সময় একটা দ্বিমেরু বিশ্বের উদ্ভব হয়েছিল। ভারত তখন অর্থনৈতিক উন্নয়ন সুরক্ষিত রাখতে সচেষ্ট ছিল। এই প্রয়োজনের ডাকে সাড়া দিয়ে ভারত যে কোনো প্রকার রাজনীতি থেকে দূরে থেকেছে
এবং জোট নিরপেক্ষতার নীতি ভারত গ্রহণ করেছে। এই নীতি, জোট নিরপেক্ষতার নীতি গ্রহণ করার উদ্দেশ্য ছিল যে কোনো জোটের পক্ষে গিয়ে বিপরীত জোটের হিংসার পাত্র না হয়ে ওঠা। এই জন্যে জোট নিরপেক্ষতা নীতি গ্রহণ করে ভারত সব ধরনের রাষ্ট্রের কাছ থেকেই, অর্থাৎ সমাজতান্ত্রিক, ধনতান্ত্রিক সব ধরনের রাষ্ট্রের কাছ থেকেই সাহায্য পাওয়ার, ঋণ পাওয়ার রাস্তা তৈরি করেছিল সেই সময়। তাছাড়া ভারতের কাছে পুঁজিবাদ এবং সাম্যবাদ এই দুটির কোনোটি এককভাবে গ্রহণযোগ্য বলে মনে হয়নি। ভারত গ্রহণ করেছে গণতান্ত্রিক সমাজবাদ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে জোট নিরপেক্ষতার নীতি, এই দুটো বিষয় ভারত গ্রহণ করেছিল। এবং তৎকালীন নেতৃবৃন্দের কাছে মনে হয়েছিল যে জোট নিরপেক্ষতার নীতি অনুসরণ করলে ভারত তার স্বাধীনতা এবং নিরপেক্ষতাকে সুরক্ষিত রাখতে পারবে। এরপরে 1990-এর দশকের শুরুতে সমাজতান্ত্রিক দুনিয়ার বিপর্যয় ঘটে, অর্থাৎ সোভিয়েত রাশিয়ার পতন ঘটে, এবং সোভিয়েত রাশিয়ার পতন ঘটার সঙ্গে সঙ্গে ঠান্ডা লড়াইয়ের অবসান হয়। এই রকম পরিপ্রেক্ষিতে ভারতের বিদেশ নীতিতে ব্যাপক একটা পরিবর্তনের সূচনা ঘটে। সেই সময় প্রধানমন্ত্রী নরসিমহা রাও বুঝতে পেরেছিলেন যে একমেরু বিশ্বে ভারতের পক্ষে সবচেয়ে জরুরি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটানো এবং ভারতের প্রয়োজনে অর্থনীতির উদারীকরণ তৈরি করা। ক্ষমতায় আসার 2 মাসের মধ্যেই প্রধানমন্ত্রী নরসিমহা রাও অর্থনীতির ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটানোর লক্ষ্য স্থির করেন এবং অনেকগুলো সংস্কারমূলক কর্মসূচি ঘোষণা করেন। রাও সরকারের এই যে নতুন উদ্যোগ, সেই নতুন উদ্যোগে উৎসাহিত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র 1995 সালে ইউএস ইন্ডিয়া কমার্শিয়াল অ্যালায়েন্স গঠন করে। 1995 সালে ইউএস ইন্ডিয়া কমার্শিয়াল অ্যালায়েন্স গঠন করে এবং ভারতকে বৃহৎ সম্ভাবনাময় বা ইংরেজিতে বললে বিগ এমার্জিং মার্কেট হিসেবে স্বীকৃতি দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এর ফলে দু দেশের মধ্যে বাণিজ্যিক এবং রাজনৈতিক সম্পর্ক অনেক বেশি ঘনিষ্ঠ হয়েছে। এই হলো ভারতের বিদেশ নীতির নির্ধারণ সংক্রান্ত বিস্তারিত আলোচনা। তাহলে আমরা ভারতের বিদেশ নীতি সংক্রান্ত আলোচনায় দুটো পার্ট শেষ করলাম। প্রথম পার্টে আমরা আলোচনা করেছিলাম ভারতের বিদেশ নীতির উদ্ভব ও মূল বৈশিষ্ট্যসমূহ, এবং এই ভিডিওতে আমরা আলোচনা করলাম পার্ট 2, অর্থাৎ ভারতের বিদেশ নীতির নির্ধারকসমূহ। পরবর্তী ভিডিওতে আমরা ভারতের বিদেশ নীতির বিবর্তন বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটাকে নিরবিচ্ছিন্নভাবে এবং সুষ্ঠুভাবে দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে ফিরে আসছি।